আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ নিয়ে। শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলে আমাদের শব্দের শ্রেণী বিভাগ তিনটা দিক থেকে আলোচনা করতে হবে। প্রথমটা হচ্ছে গঠন অনুসারে। তো গঠন অনুসারে যখন আমরা আলোচনা করব, আমরা এখানে দুই ধরনের শব্দ পাবো। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। দুই নম্বর হচ্ছে অর্থ অনুসারে। অর্থ অনুসারে আলোচনা করলে আমরা এখানে পাবো যৌগিক শব্দ, রুর বা রুরি শব্দ, যোগ রুর শব্দ। 3 নম্বরে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে আলোচনা করলে আমরা এখানে পাবো 5 রকমের: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এই যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আজকে আমি শুধু আলোচনা করব গঠন অনুসারে নিয়ে। আজকে আলোচনা করব শুধু এই যে গঠন অনুসারে, এটা নিয়ে আলোচনা করব। তো গঠন অনুসারে আমরা দেখছিলাম যে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। দুই প্রকার। মৌলিক শব্দ কোনগুলো? যে শব্দগুলোকে কোনোদের ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ কোনো কোনো শব্দকে আমরা ভাঙলে দেখব যে শব্দটা সমাসের নিয়ম হয়েছে, অথবা উপসর্গ দিয়ে গঠিত হয়েছে, কিংবা প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে। এমন হতে পারে যে এই সন্ধির নিয়মে গঠিত হয়েছে। যাই হোক, এরকম কোনোভাবেই বিশ্লেষণ করা যাবে না যে শব্দগুলোকে, সেগুলোকে বলে মৌলিক শব্দ। যেমন আমি প্রথম উদাহরণটা এখানে লিখলাম গোলাপ। এখানে যে উদাহরণটা লিখছি, প্রথমটা হচ্ছে গোলাপ। এটা আগে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে। গোলাপ এই শব্দটাকে ভাঙা যাবে না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। অর্থাৎ এই উপসর্গের নিয়মে, কিংবা এই প্রত্যয়ের নিয়মে, কিংবা সমাসের নিয়মে, অথবা এই সন্ধির নিয়মে এই শব্দটা গঠিত হয়নি। এই শব্দটা মৌলিক, এভাবে আছে, এটাকে ভাঙা যাবে না। একইভাবে অন্য যে শব্দগুলো এখানে আছে, যে লাল, লাল, অথবা হচ্ছে এই ভাই, অথবা এই যে গোলাম, এই শব্দগুলোকে বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না। তাহলে যে শব্দগুলোকে ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, সেই শব্দগুলোই হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দের জন্য এখানে আরও উদাহরণ দেওয়া যেত। যেমন ভাই দিছি, তো বোন আছে, মাছ, হ্যাঁ মাছ লিখছি। তারপর হচ্ছে যেমন নথ আছে, মুখ, বই, ফুল। যে এটা বিভিন্ন সময় আসছে পরীক্ষায়, যে ফুল শব্দটা, এটাও মৌলিক শব্দ, ভাঙা যাবে না, এটাকে বিশ্লেষণ করা যাবে না। 2 নম্বর হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দের মধ্যে আমরা দেখতে পাবো যে শব্দগুলো উপসর্গ, প্রত্যয় অথবা সমাসের নিয়মে হয়েছে, এগুলোকে আমরা বলবো সাধিত শব্দ। যে শব্দগুলো উপসর্গ, প্রত্যয় অথবা সমাসের নিয়ম হয়েছে, এটাকে যদি সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করি, সাধিত শব্দ হচ্ছে ওই শব্দগুলো যেগুলোকে বিশ্লেষণ করা যাবে, ভাঙা যাবে। যে শব্দগুলোকে বিশ্লেষণ বা ভাঙা যাবে সেগুলো হচ্ছে মূলত সাধিত শব্দ। তাহলে আমরা দেখি উপসর্গ যুগে আমি কয়েকটি উদাহরণ লিখলাম। যেমন পরাজয়। এই যে পরাজয় শব্দটাকে বিশ্লেষণ করা যাবে। এখানে জয় থেকে, পরাজয় থেকে পরা শব্দটাকে আলাদা করা যাবে। যে পরা, এটা একটা সংস্কৃত উপসর্গ, এটার সাথে আছে হচ্ছে জয় শব্দটা। এই দুইটা শব্দ মিলিত হয়ে এটা পরাজয় শব্দ হয়েছে। এরপর হচ্ছে আমরণ। আমরণ এই শব্দটা থেকে আকে আলাদা করা যাবে। এটাও একটা সংস্কৃত উপসর্গ। দেশি উপসর্গও আছে, যেহেতু এটা একটা সংস্কৃত উপসর্গ, শেষে মূর্ধন্য ন দেখা যাচ্ছে, মূর্ধন্য ন থাকে মূলত সংস্কৃত শব্দে। যাই হোক, এ আমরণ এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, আর এটার সাথে যুক্ত হয়েছে কি মরণ, মরণ। ওকে, এরপর আছে হচ্ছে কি গড়মিল। গড়মিলের মধ্যে গড়, এটা যুক্ত হয়ে থাকে আসলে মিল এই শব্দের সাথে, যে মিল, দুটো মিলে গড়মিল হয়েছে। গড় এটা একটা আরবি উপসর্গ, গড় এটা হচ্ছে আরবি উপসর্গ। কীভাবে লাপাত্তা। লাপাত্তা শব্দে আমরা দেখতে পাচ্ছি পরে আছে পাত্তা, এই পাত্তা শব্দের সাথে যুক্ত হয়েছে লা। এই লা এটাও একটা আরবি উপসর্গ। লা হচ্ছে আরবি উপসর্গ। আমরা মূলত বাংলা ব্যাকরণ বইয়ে 4টা আরবি উপসর্গ পাই। পুরাতন বাংলা যে ব্যাকরণ বইটা মনির স্যারের আছে, ওইখানে আম, খাস,
লাগর। যাই হোক, লাইট হচ্ছে আরবি উপসর্গ। এরপর প্রত্যয়যোগী শব্দ কয়েকটা উদাহরণ লিখছি। এই কি যেখানে যে এখানে 4টা শব্দ লিখছি, এগুলোকে বিশ্লেষণ করা যাবে, ভাঙা যাবে। যেমন উড়ন্ত, উড়ন্তর মধ্যে উর, এটা হচ্ছে প্রকৃতি, এটা একটা কৃত প্রত্যয় সাথে শব্দ। যাই হোক, যেহেতু আমাদের আলোচনাটা শুধুমাত্র শব্দ শ্রেণী বিভাগ নিয়ে, আমি প্রত্যয় দেখে যাচ্ছি না। এটা অন্তঃপ্রত্যয় দিয়ে গঠিত হয়েছে, অন্তঃপ্রত্যয়। উড়ন্ত শব্দটার সাথে কি কি গঠিত হয়েছে? এখানে দুটো শব্দ পাবো, একটা হচ্ছে উর, উরের সাথে যুক্ত হয়েছে কি এই অন্তঃপ্রত্যয়। এরপর শ্রবণ, শ্রবণ শব্দের সাথে যুক্ত হয়েছে অনট প্রত্যয়, অনট। এটা বাংলা এভাবে পাওয়া যাবে শ্রো, এটা হচ্ছে ধাতু। আমি যাই হোক, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে প্রত্যয় অধ্যায়টা আলাদাভাবে পড়ে রাখতে হবে। আমি শুধু এটা বলে দিচ্ছি, এখানে অনট প্রত্যয় যুক্ত হয়েছে, অনট, অনট প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দটা গঠিত হয়েছে শ্রবণ। এই দুটা মিলে শ্রু যোগ অনট। এরপর ক্রেতা, ক্রেতার মধ্যে যদি আমরা ভাঙি, এটাকে পাবো ক্রি, এটার সাথে যুক্ত হয়েছে ক্রি যোগ ত্রিচ, এই ত্রিচ প্রত্যয় যুক্ত হয়ে এখানে ক্রেতা শব্দটা যুক্ত হয়েছে, গঠিত হয়েছে। একইভাবে উক্তি, উক্তি শব্দটাকে ভাঙা যাবে বা বিশ্লেষণ করা যাবে। এখানে পাবো বজ, বজ যোগ কয়ত ই, এই দুটো মিলে শব্দ হয়েছে কি উক্তি শব্দটা হয়েছে। তাহলে উক্তি, এটাকেও বিশ্লেষণ করা বা ভাঙা যাচ্ছে। এরপর সেতার, মানে এগুলো হচ্ছে সমাসযোগ্য হয়েছে এই শব্দগুলো। প্রথমত সেতার, সেতার মানে হচ্ছে এটা একটা, আমরা জানি এটা একটা বাদ্যযন্ত্র। এমনি ভাঙলে এখানে পাওয়া যাবে, এটা মূলত সে মানে 3 তো তার, সেতার। এটা দেখতে অনেকেই দ্বিগু সমাস মনে করতে পারে, যেহেতু সংখ্যা সে 3 আছে, এখানে 3 তার। আসলে এটা একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, কাজে এটা হবে বহুব্রীহি সমাস, এটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে আর কি। যাই হোক, নীল আকাশ, এটা একটা কর্মধারয় সমাস। নীল যে আকাশ। ঘর জামাই, এটা একটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঘরে আশ্রিত জামাই। তাহলে এই 3টা হতে সমাস যদি গঠিত শব্দ। তাহলে সাধিত শব্দ কোনগুলো? যে শব্দগুলোকে কী করা যাবে, ভাঙা যাবে বা বিশ্লেষণ করা যাবে, সেগুলোকে বলে সাধিত শব্দ। আর যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ যেহেতু বিশ্লেষণ করা যাচ্ছে, আমরা 3 নিয়মে বিশ্লেষণটা দেখতে পারবো। একটা হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে প্রত্যয়, আর একটা হচ্ছে সমাস। মূলত এই 3 নিয়মে গঠিত শব্দগুলোকে আমরা সাধিত শব্দ বলি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটা পড়লে গঠন অনুসারে যেই শব্দের শ্রেণী বিভাগ, এটা নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকবে না।